আপনাদের উদ্দেশ্যে বলতেছি, বাপ্পি কত বড় মিথ্যাবাদী, কত বড় কালপিট সেটা দেখতে হলে এই ভিডিওটুকু, আমার অডিও কথাগুলো সম্পূর্ণটা। হ্যাঁ, কিবরিয়া বলো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, শুনলাম ওরা নাকি আমার নামে মামলা করছে আর কি। এটা তো জাস্ট প্রসেসিং, বোঝো নাই? হ্যাঁ মানে এটা তো করবেই, এটা তো মানে ওয়ে তুমি যে ডিভোর্সটা পাঠাইছো না, হ্যাঁ, তা এখন ওর এগেনস্টে তো তো আচ্ছা করবোই। ঠিক আছে, মামলা করছে আমাকে, মানে কেন করছে, মানে যে যৌতুক, নারী নির্যাতন, আমি যৌতুক আনছি কবে আর আপনাদের জানা মতে আমি নারী নির্যাতন করছি কবে বলতে ভাই, হবে? এটা এটা আমি তোমার বলছি, এটা আমি মানে একটা কেস দাঁড় করাইতে হইলে এগেনস্টে তো কিছু দাঁড় করাইতে হবে, তাই না? এই কথা বুঝো, কিন্তু সব মামলা কি সত্য বলো? না আমি তো আমার জানার বলছিলাম মতে ওকে তো যে তুমি ওর যা, হাতও দাও না, একটা থাপড়ও দাও নাই। কারণ আমি তোমারে বলি যে যেহেতু তোমার পার্সোনাল ব্যাপার, লাইফ, তুমি সংসার করবো না, আমার এখানে কোনো সে নাই। তোমার আর সহ্য করার মতো বা বিশ্বাস নাই যেখানে সেখানে সংসার এমনি হবে না। তুমি এটা মিউচুয়াল করে নাও। আমি তো এটাই বলছিলাম যে ওর সাথে আমার সংসার হবে না, যে আমরা প্রথম না যে আমাদের মধ্যে ডিভোর্স হচ্ছে, এর আগে অনেক ডিভোর্স হয়েছে, যে আমরা শুরু না। এটা এটা এখন জিজ্ঞাসা করো তুমি। না আমি তো ওকে বলি না যে ওর যা জানা পাওনা আছে কোনো কিছু দিব না, মিউচুয়াল করে না এগুলো, আর মামলা তুলে নিতে বলো যে এগুলো তো। এটাই আমি মানে আপনার কাছে এই জন্য ফোন দিছি যে আপনি একটু মানে, যেহেতু আপনি বড় জামাই বা আপনি মোটামুটি ওদের আমার শ্বশুরের ছেলেদেরকে যতটা ভরসা না করে আপনার কথা তার চেয়ে অনেক বেশি মূল্য দেয়, বা আপনি আর আপনার ওয়াইফ তো। না, হ্যাঁ বলো তুমি কি মানে কি চাইছো সেটা বলো, আমি তাহলে মানে আমি বলতেছি যে আপনি একটু যে বসান, দুইজনে মিলে একটু আলোচনা করেন যে এটা হইলে যে কি হবে, যে একটু হয়রানি, যে নিজেরা হয়রানি। আমার তো আমি বলিনি ভাইয়া যে আমি তো বলি নাই যে ওর কি দেনমোহর আছে বা দেনা পাওনা সে কি পাবে না পাবে, কোনোদিন অস্বীকার করি নাই যে দিব না। এখন সে কি তার মানে লিগেল যে সে যা পায় আমি তাকে তাই দিব। এখন যদি সে কোর্ট কাছারি করতে চায় আপনি একটু পরামর্শ করতে বললেন, যে উকিলের সাথে, যে উকিল দিয়ে মামলা করছে ওই উকিলের সাথে ইতিসাপুরে একটু পরামর্শ করতে বললেন, যে সে যদি নির্যাতনের, আমি তোমারে বলি যে নারী নির্যাতনের যে মানে যে মামলাগুলো হয়েছে না, এগুলা পুলিশ বাদী কেস হয়, বুঝতে পারছো? হ্যাঁ, লয়ার পরে মানে উকিলের সাথে, উকিল যখন তোমাকে নোটিশ, মানে যেই হোক তাহলে প্রথমে নোটিশ পাঠাবে থানা থেকে, ঠিক আছে, যে আপনার নামে এরকম একটা মামলা হয়েছে, আপনি এরকম একবার দুইবার তিনবার, তারপরে কেস কিন্তু কোর্টে যায়, বুঝতে পারছো? এখানে লয়ারের কোনো ইয়ে নাই, এগুলো হয়রানি। আচ্ছা যাই হোক, মানে আমি আগে বলতেছি, আগে একটা লয়ারের সাথে পরামর্শ করতে বললেন যে ওনারা কি করতে পারবে, মানে আমাকে কতটুকু হয়রানি করতে পারবে সর্বোচ্চ। আমি যদি চাই যে সেই বিষয়টা আমি কিন্তু এটা কিস্তিতে করতে পারবো। আমি বলি, আমি কারোর পক্ষে না, আমি বলতেছি যে এইসব ক্ষেত্রে তুমি সংসার করবা না, তাই না? এই জায়গায় তো ওই কি হলো না হলো, আমার যদি যাবজ্জীবন জেলে থাকতে হয় তবু আমি ওর মতন মেয়ে নিয়ে সংসার করবো না। করবা না, আমি তো সেটাই বলতে চাই, তুমি তো সংসার করবা না। এখন তুমি ওদের ফ্যামিলির সাথে কথা বলো যে আপনারা যে মামলা করছেন কি জন্য, আগে আপনাদের মামলার বেসটা শুনি আমি, যে কি সংসার করার জন্য মামলা করছেন, যে আমার তাহলে এটা যদি মনে করেন যে আমি যদি মরেও যাই, আমার যদি 14 পুরুষ কবচে উঠে আসে, এটা হবে না। এছাড়া আপনাদের আর কি লাগতে পারে সেটা বলেন। মামলা করার আগে তো আমার থেকে শুনতে পারতেন যে আপনাকে ঠিক আছে, বলো যে আপনি আর কি জন্য, এটা শোনো, তারপর কি বলে। আর ভাই বিশেষ করো যে আমি ভাই মানে আমি হেল্প করবো যতটুকু আমার সাধ্যের মতো, কিন্তু আমি এগুলোর মধ্যে না আমার ফ্যামিলিরে জড়াইতে চাই না, কথা বললা, এগুলো আমার কাছে ভালো লাগে না। আমি ভাই চাকরি করেই খাই, মানে সবসময় নিরিবিলি থাকতে যাই, কথা বললা? আমি বুঝতেই পারছি যে আমার 5 ভাইরে আসামি করছে। না আমি 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 মিউচুয়াল হলে পরে আমি ওই জায়গায় থাকবো, মিউচুয়াল করে দিব, বুঝলা? আমার না মানে ভাই এগুলো তো সত্যতম বাদ। আমি এই জিনিসটাই মানে আপনাকে বলতে চাচ্ছি যে আপনি সবার সাথে একটু পরামর্শ করেন। মানুষ কিন্তু এটা ছড় ভুলে যায়, কিন্তু মানুষ কথা ভুলে না, কথা বুঝছো? যে ওই শালা আমার একদিন এরকম ক্ষতি করছিল, পাইছি আইস করে একটা ক্ষতি করে দিই। তা আমি চাই না যে আমার নিজে কষ্ট করে কামাই করে খায়া আরেকজনের শত্রু হইতে। এইটাই আমি দিশাপুরে বলছিলাম যে দেখেন কোন মিথ্যার আশ্রয় নিয়ে না, মানে আমি যতটুকু জানি বা ঢাকায় এসে মামলা করতে চাইছিল, আমি স্টেট ফরওয়ার্ড তোমার টিচাপুরে বলে দিচ্ছি যে তুমি এগুলা ইনভলভ হও না ভাই। তোমার টিচাপুর আর তুমি যদি ওরা যদি মরেও যায় তোমার টিচাপুর আর যাবেও না,
না, যে কালকে রাত্রে মোটামুটি তিশাপুর সাথে আমি রাত্র 12টার দিকে তিশাপুর সাথে আমার মেসেঞ্জার একটু চ্যাটিং হয়েছে, তখনও আমারে বলে নাই। হ্যাঁ, তোমাদের যা করা তোমরা তোমাদের এলাকায় তোমার বাড়ি থেকে তোমরা যা কিছু তাই করো, এর মধ্যে আমাদেরকে ইনভলভ করো না। মানে আমি মানে আপনাকে এটা বলতে চাচ্ছি, মানে আপনি একটু তিশাপুরে দিয়া বা আপনার শ্বশুর শাশুড়ির সাথে একটু কথা বলেন যে ওরা কি চাচ্ছে। মানে আমার যদি মানে তারা উল্টা পাল্টা হয়রানি করতে চায়, যতটুকু করার দরকার করুক, সমস্যা নাই, কিন্তু কতটুকু পারবে, কতটুকু লাভ হবে বা কতটুকু সে পাবে, কতটুকু ছাড় আমি পাবো, এইটা একটা উকিলের সাথে পরামর্শ করতে বলছি। আমিও তো কিছু উকিলের সাথে পরামর্শ করছি। আমি এখন চাচ্ছি যে দুই পক্ষ একসাথে বইসা একটা আপোষ কইরা যে মামলার দরকার নাই, আমি ওকে রাখবো না, সে আমার কাছে থাকবে না, যে দুইজনের মতো ভালো থাকি। আমি ওকে এটাই বলছিলাম যে সম্পর্ক না থাকলে যে আমরা বন্ধুর মতো, যে সারা জীবন আমার মেয়ে আছে, মেয়েটা হয় আমার কাছে থাকবে অথবা তোমার কাছে থাকবে, যে মেয়েটা যেন যে আমার কাছ থেকে যদি তোমাকে দেখতে চায়, পারিবারিক একটা মিটিং এ বসে আপোষ হয়ে গেল। হ্যাঁ, যে দুইজনের সাথে যদি দুইজনের সম্পর্ক খারাপ থাকে, আমি তোমার ছায়া দেখতে পারবো না, তুমি আমার ছায়া দেখতে পারবে না। তো সম্পর্কটা যদি ভালো থাকে, ভালোর মধ্যে যদি সরাসরি হয়, মেয়ে যদি বলে যে মা আমি আব্বুর কাছে যাবো বা আব্বুকে দেখবো, আমাকে খবর দিবা, আমি যাই নিয়ে আসবো। মাকে দেখতে চাইলে আমি মার কাছে দিয়ে আসবো। এইভাবে এটা বললাম যে তুমি যদি মানে মন করে দেবো, একটা শত্রুতা সৃষ্টি করো, করো, সে হয় শুধু মা পাবে আর শুধু বাবা পাবে, দুজনে যে কোনো একজনকে পাবে, দুইজনকে কোনোদিন পাবে না। দুইজনকে যাতে পায় এরকম একটা সিচুয়েশন তৈরি করো, ওইভাবেই জিনিসটা শেষ করি। এইভাবে কথা বলছি মানে 2-3 দিন আগে, এর মধ্যে আমাকে বললো না, জানাইলো না, মানে চাই কি, মানে এই জিনিসটাই আমি বলতেছি যে আপনি তিশাপুকে দিয়ে ওদেরকে একটু জিজ্ঞেস করেন বা আচ্ছা আমি তারপরে আমি আবার ফোন দিব না তিশাপুকে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, রাখি, আসসালামু আলাইকুম। তিশা ও সাবিনা, তোরাও গতকালকে আমাকে নিয়ে অনেক কথা বলছিস, তোদের এখনো লজ্জা শরম হইল না, এখনো ক্যামেরার সামনে এসে কথা বলতে পারিস। আমার লজ্জা লাগে তোদের মানে তোদের সম্বন্ধে কথা বলতে, কিন্তু এরপরেও বাধ্য হয়ে বলতে হয়। আমি আর কয়েকদিন কথা বলবো তোদের আসল চরিত্র, মানে তোরা নিজেদের মুখ থেকে যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি ততক্ষণ পর্যন্ত আমি ব্লক করতে থাকবো। কালকে মানে সাবিনা, তুই আমার সাথে তোর একটা কথা ঝগড়ার রেকর্ডিং ছাড়ছিস, তুই ঝগড়ার ফুল অডিওটা তুই ছাড়লি না কেন? এটাকে আমি ছাড়বো? এটা আমার কাছে আছে। আমি যখন তোকে মেরে ফেলবো, গলায় পাড়া দিয়ে মেরে ফেলামো বলছি, এটার আগে তুই আমাকে কি গালি দিছিলি? এডিট করে রেকর্ডিং ছাড়িস কেন? অপেক্ষা কর, আমি ফুল অডিওটা শোনাই দিব। ভিউয়ার্স, আপনারাও অপেক্ষা করেন, আমার কাছে ফুল অডিও রেকর্ডিংটা আছে। আর তিশা, তুই আমারে বলছিস আমার সাহস থাকলে আমি সব প্রমাণ নিয়ে আসতে, আমার কাছে সব প্রমাণই আছে। মানে বাবুর সাথে তোর বাপির সাথে বিয়ে হওয়ার আগে বাবু নামের যে ছেলের সাথে শুনছিল, সেটা তুই আমার কাছে নিজে স্বীকার করছিস, সেই রেকর্ডিংটা আমার কাছে আছে। তোরা কি ভাবছিস আমার সব অস্ত্র শেষ? আমি কি অস্ত্র ছাড়াই মাঠে যুদ্ধ করতে নামছি? আর দর্শক, সাবিনার ভিডিওটা আমি কিভাবে করছি, মানে কেন সে করতে দিছে, সেটার উত্তর আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিব। আস্তে আস্তে একটা করে স্টেপ বাই স্টেপ সব আসবে। তখন আপনারা আপনাদের জুতা নিয়ে দাঁড়ায় থাকবেন এইসব তিশা আর সাবিনাদেরকে মানে মারার জন্য। ওদের মুখে জুতা মারলে ওদের লজ্জা হবে না, ওদের মুখে ঘু লেপে দিলে ওদের লজ্জা হবে না। মানে পৃথিবীতে এমন কিছু নাই যেগুলো ওদের মুখে লেপে দিলে ওদের লজ্জা লাগবে। ওদের সম্বন্ধে কথা বলতে আমার লজ্জা হয়, কিন্তু ওরা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় না। তো দর্শক, আপনারাই বিচার করুন এই বাপ্পি, তিশা, সাবিনা, ওদের ক্যারেক্টার, ওরা কতটুকু সত্যবাদী, কতটুকু মিথ্যাবাদী। আমি কি আসছিলাম ওদের বিরুদ্ধে কোনো কথা বলতে? আমার ওয়াইফ চলে গেছে, আমি চুপচাপ বসেছিলাম। সামাজিকতার লজ্জা, মানে যে আমার ওয়াইফ চলে গেছে, আমার নিজেরই তো একটা লজ্জা। আমি এগুলো আবার মিডিয়ার সামনে কী করে বলবো? কিন্তু এখন বাধ্য হয়েছি যখন জানতে পারছি যে আরিফের সাথে পরকীয়ার জন্য তারকে আমি ডিভোর্স দিছি, সেই পরকীয়া প্রেমিকের কাছে দিয়ে বসছে। তো আমি তো আমার মেয়েকে তাদের হাতে নিরাপদ মনে করি না। তো তুই যদি আরিফের কাছেই বিয়ে হবি, তাহলে তুই আমাকে নিয়ে এত ইয়ে করলি কেন? আমি চুপচাপ ছিলাম যে আমার সম্বন্ধে বদনাম করে, মানে আমাকে পচায়া সে যদি একটা ভালো ছেলের কাছে বিয়ে বসতে পারে তো বসুক না, তাতে আমার কি। কিন্তু যখন শুনলাম যে তুই এই আরিফকেই বিয়ে করছিস, তখন তো আর আমি চুপ থাকতে পারি নাই। তখন তো আমার রক্ত গরম হয়ে গেছে, আর কত সহ্য করবো?
এখন আসছি আরিফ তোকে মানে আসছে ইউটিউবের ইনকাম খাওয়ার জন্য, যে তুই এখন ইউটিউব থেকে ভালো ইনকাম করতেছিস, সেই ইনকামে চলতে পারবে এই হারামজাদা, এটাও বুঝিস না? তোর যখন ইউটিউবের ইনকাম বন্ধ হয়ে যাবে তখন আরিফ কই যাবে? চিন্তা করে দেখিস তো, তখন আমার মেয়ের পাশে গিয়ে দাঁড়াবে তোর ঠাই। তখন তো তোর বন্ধু লাভাই, যে এখন তোর বন্ধু লাভাই তোর থেকে পাশ কাটায় নিছে, তোর ব্যাপারে কিছু বলবে না। তোর ভাইরা আলাদা হয়ে গেছে, তোর বাপ মার দায়িত্ব নিবিস না, তোর দায়িত্ব তখন কে নিবে? একটু চিন্তা করে দেখিস। হ্যাঁ, হ্যালো কিবরিয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া, ভালো আছো? এই তো মোটামুটি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। কি খবর তোমার? এই তো আগের মতো। এই খবর তো আপনার কাছে। খবর আমার কাছে যে আমি আজকে ফোন দিছিলাম বুঝছো হ্যাঁ। সাবিনারে, যে সাবিনারে ফোন দিয়ে বললাম এরকম কিবরিয়া তো আমার এটা জিজ্ঞাসা করতে বলছে যে তোমার কি চাহিদা, কেস করছো এটা। কই ওনারে তো ওই যে কালকে নাকি তোমার ফোন দিছিল মহিলা পুলিশ। হ্যাঁ, 3 তারিখে ফোন দিছিল। না যা ফোন দিছে কই ওনারা তো বলছেই। তারপর ওনারটা বলছে তুমি আমারে কও যে তোমার কি চাহিদা। কই আমার হলো ওই 3 লাখ টাকা দিতে। কয় লাখ? 5 লাখ টাকা। ঠিক আছে। এটাই তো শেষ কথা। হ্যাঁ এটাই বলতেছে যে আমার 5 লাখ টাকা দিতে হইব। ঠিক আছে তাহলে আমারে ফোন দিলে আমি এটাই বলবো, এই আর কি, এতটুকুই কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে সে নিব না 5 লাখ টাকা। দেখি কেমনে নেয়। আমার সাথে এই কথা হইছে, বাদ বাকিটা তুমি কইরা। কিসের 3 লাখ? কিসের আপনি জিজ্ঞেস করেন নাই? হ্যাঁ আপনি জিজ্ঞেস করেন নাই কিসের 3 লাখ? তুমি দেনমোহরের বাইরে তুমি কিসের টাকা পাও, বা কিসের 3 লাখ টাকা দিব, কিসের 5 লাখ টাকা দিব? আমি আসলে অতটা মনে করো যে পেছাই নাই কথা, বুঝছো, যে ওর চাহিদাটা কি এটাই শোনার জন্য আমি ফোন দিছি যে আচ্ছা, মামলাটা কি সেই করছে না মানে তার আগে পিছে কে আছে সেটা আগে পিছে ভাই কেউই নাই, তোমার শ্বশুর শাশুড়ি, সাবেক শ্বশুর শাশুড়ি প্লাস তোমার ওয়াইফ, এছাড়া আগে পিছে কেউই নাই। ভিতরে আমার ফ্যামিলি কেউ ইনভলভ না। মামলা ঢাকা এসে করতে দিয়েছিল আমার ওয়াইফ, তোমার তৃষা আপা সরাসরি না করে দিচ্ছে যে দেখো আমি চাই না এই জায়গায় কোনো রকম গ্যাঞ্জাম হোক, তোমাদের মেয়ে তোমরা যা খুশি তাই করার তোমরা তাই করো, এখানে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। কথা বুঝতে পারছো? আচ্ছা, এটাই কার বুদ্ধিতে কি করতেছে না করতেছে, নিজের কপালে নিজে তো কুড়াল যতটুকু মারার মারছেই, অতি সুখে থাকতে বুদ্ধি কিলাইছে। এখন যে নিজের ভালো বুঝা মানে যে মেয়ের ভবিষ্যৎ তাকাইতেছে, হয় এখন সে শুধু বাবা পাবে নাইলে শুধু মা পাবে, নাইলে দুইটার একটাও পাবে না। মানে এমন কিছু হইলে যে হয় মনে করেন যে আমি নিজে কিছু একটা করে ফেলবো, নাইলে মনে করেন যে তারই একটা কিছু করবো, যে কোনো হয়রানি শিকার। বললাম না যে একদিন যদি জেল খাটতে হয় তার কোনো মিথ্যার আশ্রয়ের জন্য এর জন্য, তাহলে মনে করেন সারা জীবন যাবতীয় 14 বছর বা ফাঁসিতে ঝুলবো। তো তার মতন তারপরও তুমি কি ওই দেখা করতে যাবা নাকি? হ্যাঁ, ওইখান থেকে যদি আমার কাছে চিঠি আসে তাহলে আমি যাব। তোমার কিছু তোমার কথা শুনবে না, এইটাই সেটা তোমারটাও তুমি বলবা। হুম, সবকিছু ভালো মন্দ মিনে তুমি যেটা পারবা সেটাও বলবা, সবকিছু ই কইরা। তার তো বলছি তার ন্যায্য যতটুকু পাওনা আছে ততটুকুই দিব। এর বাইরে যদি সে বা কোনো চাপ প্রয়োগ করে যে করে সে যদি মিথ্যার আশ্রয় নিয়ে জোর জবরদস্তি কোনো কিছু করতে যায়, তখন এটার খেসারত মনে করেন তার পুরা মানে তার মা বাপ সহকারে দিবে না, যে কত কেন মিথ্যার আশ্রয় নিল। আর সেটার প্রভাব তো আমার সন্তানের উপরেও পড়বে। একদম রিলেটেড। আর সাবিনার শুভাকাঙ্ক্ষী যে কজন আছে তাদের উপরেও পড়বে। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আর কোনো ইয়ে হইলে পরে আপনার কাছ থেকে ফোন দিয়ে জানবো না বা জানাবো না। তুমি আমার ভালো মন্দ যেটা হোক জানাই। আর আপনি থাকতে পারবেন ওই দিন যদি আমরা যাই? দেখি হয়তো বা আপনার কাছে যদি নোটিশটা আসে আমি একাই যাইতে পারি, এদিক থেকে কাউকে নিব না। বুঝতেছি না, নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করছে আমার এখানে। আমি তোমার কথা বুঝতেছি ক্লিয়ার। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে, বলেন। হ্যাঁ আমি বলতেছি যে যাইতে তো আর সমস্যা নাই, যে গেলে তো আর আটকে রাখবো না কেউ।
সমস্যা নাই, আবার আছে তো। সাবিনা আমার সেট করছে বলছিলাম নাকি আপনারে, গাজীপুর হ্যাঁ? চৌরাস্তা পার হইলে সে আমার হাত পা ঘুরা ঘুরা করে দৌড় ভালো না, কথার কথা যে সে কি করতে পারবে না করতে পারবে সেটা বড় বিষয় নেই, বলছে তো তার মনের ভাবটা প্রকাশ করছে তো সে। এটা তো ভাই রাগের মাথায় অনেকে অনেক কথা পরে আমি বলছিলাম তো যে আমি এতে আসি, আমি এখান থেকে তো আর পারবেন না, আমি এক কাজ করি শরীয়তপুর আসি, ওইখানে দেখি আপনি আমারে কি করতে পারেন, আপনাদের বাড়ির কাছে আসি আমি। মানুষ তো রাগের মাথায় কত মানুষ কত কথা বলে। তাকে তো কত কিছুই বুঝাই দিচ্ছেন যে সব অপরাধ মানে বাবা মার কাছে কোন অপরাধের কোনো নাই, সব অপরাধেরই ক্ষমা হয়। স্বামীর কাছে কিছু অপরাধ থাকে যে অপরাধের ক্ষমা কোনোদিন স্বামী করতে পারে না, এমন কোন অপরাধ করলো না যেটা আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর সে যেটা এত বোঝানোর পরে তাকে মোবাইল দেই না, ইয়ে করি না, মোবাইল ভাঙলাম, সে ভিক্সল খাইলো, আপনি আমারে এই যে রোজার মধ্যে পূজায় টুজায় দিয়ে দিলেন যে নিয়ে যাও, এরপরে কোনো কিছু হইলে আমি আর কোনো কিছু প্রশ্ন করবো না, শুধু ওরে নিয়ে এসে বলবো। তিশা আপু হাতে পায়ে ধরে কান্নাকাটি করে দিয়ে দিল। এরপরে সে আমার ঘরে মানে টাকা চুরি করলো, মোবাইল চালায়, আমার বুঝায় যে রাত্র 1:30টার সময় ঘরে চোর ঢুকছে, আমার ঘর থেকে টাকা নিয়ে গেছে। কত বড় সাহস হইলে বা ইয়ে করলে, সংসারের প্রতি যদি তার মনোযোগ থাকতো, সে কোনো মেয়ে এইগুলো করতে পারে? নাই, এটা খেসারত তো ওকে টানতে হবে বলে। এটা তো ভুগবে না, এটা ভুগবে শরীরে শক্তি আছে, বুঝতেছ না। চুরি টুরি ভিক্সল খাওয়া এইগুলো না হয় কোনো না কোনো ভাবে মাইনে নেওয়া যাইতো সন্তানের দিকে তাকায়া, কিন্তু আমাকে যখন সে বলে যে আরেকটা ছেলের সাথে তার ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে, এইটা তো আমার মানে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। না রে ভাই, তুমি বলে কথা না, তুমি পুরুষ মানুষই সেই বউ নিয়ে বোঝা তো আচ্ছা দেখেন ওদেরকে ভালোভাবে বোঝায় যায়, এরপরেও যে একটা উকিলের সাথে ভালো মতো। বিশ্বাস করো কি বেয়া, তুমি বিশ্বাস করলে করবা, না করলে না করবা ভাই। তুমি তোমার আমি তিশার কথাও বলি যে আমার ফ্যামিলি না, ওরা যদি এই ব্যাপারে কোনো কথা বলতে চায় না, আমি তোমার আপারে আমার কিছু বলাও লাগে না। তোমার আপার সরাসরি কথা যে এইসব বিষয় নিয়ে তুমি আমার লোকের কোনো কথা কইবে না। আমার শাশুড়ি তো অনেক সময় কথা বলতে চায়, বুঝছো, কিন্তু তিশা একদম সরাসরি একদম গড ফর্মে আমার ছেলের পছন্দ। আমি তোমার বলতেছি যে আমার ফ্যামিলির কেউই এটার সাথে মানে 100 ভাগের 1 ভাগও ইনভলভ না। আচ্ছা এরপরে যদি কথা বলতে চায় আপনি বলে দিন যে একটা ভালো কোথায় মামলা করছেন, যে ইয়ে করছেন, যে একটা উকিলের সাথে ভালোভাবে পরামর্শ করেন যে কিবরিয়া তো ওকে ডিভোর্স দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে, তালাক দিয়ে দেওয়ার পরে সে কি তার নামে নারী নির্যাতন মামলা করতে পারবে কিনা, করতে পারলে সেই মামলাটা টিকবে কিনা, বা সেটা কতটুকু সে ওইখান থেকে বেনিফিট পাবে, এইগুলো একটু ভালোভাবে একটা উকিলের সাথে তাদেরকে পরামর্শ করে নিতে বলেন। আমি যতটুকু পরামর্শ করছি বা আমার কাছে উকিলরা বলছে সেইটুকু কোনো পাবে না, এই জন্যই তাকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে সে মিথ্যা যে একটা হয়রানিমূলক মামলা করবে এটা নাকি সে করতে পারবে না, শুধু শুধু মানে হয়রানি, নিজেদের টাকা নষ্ট। বলতেছে সে যা খুশি তাই করুক, মামলা মোকদ্দমা করুক, উকিলের পিছে 50-60 হাজার টাকা নষ্ট করুক, আপনার যদি কোর্ট কাছারি করে আপনার তার 1.5 মাস টাকা নেন লাগে, আপনি 5 বছর 10 বছরে কিস্তি চালায় দিয়েন। আর যদি হিতের নেওয়া যেতে চায় তাহলে হিতে হিতে আপোষ করে নিয়ে যেতে পারেন, আপনি তো দিয়ে দিতে রাজি যে দুই পক্ষ একসাথে বৈশা। আচ্ছা আমি তোমার একটা পার্সোনালি কথা জিজ্ঞেস করি, ঠিক আছে? হ্যাঁ বলেন। ধরো ওরা একটা ওদের চাহিদা 5 লাখ, আমি এখানে মনে করো কেউই না, ঠিক আছে, ওদের চাহিদা 5 লাখ, তুমি মনে করো কত টাকা হইলে পারে তুমি জিনিসটা মিউচুয়াল করবা? ওরা তো আকাশ কুসুম কল্পনা করলেই হবে না, আমি ওদেরকে আচ্ছা আমি বলতেছি এটাই যে আমি আপাতত ওকে নগদ 1 লক্ষ টাকা দিয়ে দিব। সে আমার কাছ থেকে যা কিছু নিয়ে গেছে দিয়ে করে এরপরে তাকে মানে আমার দেনমোহর অনুযায়ী যা আছে মানে হিসাবে 1 লাখ টাকা দিলে দেনমোহর ছিল মনে করেন 2 লাখ টাকা, এখানে 20,000 টাকা ওয়াসিল ছিল, তো 1,80,000 টাকা। এর মধ্যে সে 80,000 টাকা নগদ নিয়ে গেছে, এই যে মোবাইল নিয়ে গেছে, যে আগে পরে আরো কিছু নিচ্ছে। মানে আর তোমার মেয়ের ভরণ পোষণ, এই যে মেয়ের ভরণ পোষণ সেটা মনে করেন ইয়ে করলাম। মেয়ে তো যেরকম কথা ভাবে বুঝতে পারছে আমার শাশুড়ি, তোমার মেয়ে তুমি নিয়ে যাও, আমার মেয়ে আমাকে দিয়ে দিবে। তাহলে আমি জিজ্ঞাসা করবো যে ও যদি টাকা দিয়ে দেয় তাহলে তোমার মেয়েকে দিয়ে দিব নাকি? হ্যাঁ, তাহলে আমি এটাও জিজ্ঞাসা করবো না যে সাপোজ যদি টাকা পয়সা করে, কিন্তু সাবিনা তো কইলো যে মায়ের ভরণ পোষণ দিতে দিব 5,000 টাকা করে প্রতি মাসে, ঠিক আছে? এটা তো সে বললেই হবে না, হ্যাঁ, তাই না? সেটা তো আমার সামর্থ্য অনুযায়ী যে আমার
যতটুকু আছে ততটুকু আমি যদি পারি আমি দিব, না পারলে প্রয়োজনে জেল কাটবো। আমি জেল কাটলে পরে আমার মেয়ের টাকা দিবে কে সেটা দেখবো না। আমার মেয়ে যদি আমার কাছে থাকে, আমার মেয়ে যদি আমার কাছে থাকে, আমি কথা বলতো নাই হ্যাঁ যে ও কি দেওয়া চাইছে কাবিনের দিব 1 লাখ টাকা, মেয়ের ব্যাপারে ও 1 টাকা করে মাসে দিবে। তোমার মেয়ের ব্যাপারে তোমার মানে মেয়ের ব্যাপারে মেয়েকে আমি খুশি হয়ে যা দেই সেটা আমার ব্যাপার, তার সাথে কোনো শর্ত সাপেক্ষে মেয়েকে আমি কোনো কিছু দিতে যাব না। আচ্ছা, মানে এই বিষয়ে তুমি কোনো করবে না, তোমার না এটাতে আমি কোনো শর্তে যাব না। ভালো লাগলো তুমি 1000 টাকা দিয়ে গেলা, আবার তুমি 2 মাস 3 মাস তুমি দিলাম না, তুমি পারলা না, দিলাম না। হ্যাঁ, আবার আমি আমার মেয়েকে যখন খুশি তখন দেখতে যাইতে পারবো বা আমার কাছে আনতে পারবো, এরকম থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলবো না। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ভালো ওকে, আল্লাহ হাফেজ।